নমস্কার, নন্দিনীর গল্পকথায় সবাইকে স্বাগত। শুরু করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেঁপুর ষষ্ঠ পর্ব। পুরো পর্বটি শোনার অনুরোধ রইল। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। পর্ব 16, বাঁশবাগানে মাছ। বৃষ্টির বিরাম নাই, একটু থামে, আবার এমনই জোরে আসে যে বৃষ্টির ছাটে চারিধার ধোয়া ধোয়া। হরিহর মোটে 5 টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খবর আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনি, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বাহ, আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুটুদের চিঠি, জিজ্ঞেস করে এসো পুটুকে, আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়েদের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়িতে ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে মা? কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা, 1 হাঁটু জল, যাও দিকি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো, ভরণ না কিছু না, ফুস কাঁসা। তুমি বলেছিলে তাই বলি, যাই নিয়ে। এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দানের, এখন এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন না প্রকাশ করে সর্বজয়া এ অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানাডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিনরাত শো শো বাঁশবনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাসতলায় জল এসেছে দিদি, দেখবি। দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল, না উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, 2টিখানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টো ভাত খাবো। তার মা বলিল,
লক্ষ্মী আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেব এখন। রাঁধবো কেমন করে? উনুনের মধ্যে এক উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ, একটা কই মাছ বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। বরজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া দেখে, অবাক হইয়া যায়। বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে? অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায়। আর কি, অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, বেশ তো। মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে পাওয়া যেত। দেখতে পেলাম না কিরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব। সকালে জ্বর সেরে যাবে। চারিদিকে বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘ ও ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানায় শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছ ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। অপু হাসিয়া বলে, মা, কি সেই ছড়াটা? শ্যামলঙ্কা বাটনা বাটে, মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর। হ্যাঁ মা, তাই। ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদেষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনি। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না, শুধু 2টো ভাত, নিনক্কি। আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানির সংসার, অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাইরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ, ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে, তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপ সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয়, একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো? কেন পত্তরও আসে না? টাকা মরুগ্গে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো?
মা সিদ্ধেশ্বরী, সপাচানার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তারপর দিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাড়ির বাহির হইয়া দেখিল বাঁশবনের মধ্যকার ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোনো। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলিছিলি না বৃন্দাবনী চাদরের কথা, তোর ছেলের জন্যে, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে আসবো এখনই। নতুন আছে তো মা ঠাকরুন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখুনি দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় ধান শুকোয় মা ঠাকরুন, খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় আধ কাটো খানেক দিয়ে যাবি? একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্যে বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়িছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে। কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খাতি পারবেন মা ঠাকরুন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না, তাহার অসুখ একভাবেই আছে। ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, এক পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নিমকি নোনতা মুখে বেশ লাগে। সাবুতাই জোটে না তার বিস্কুট। বৈকাল বেলা হইতে আবার বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। অশ্রান্ত বর্ষণ, ছমছম ঝমঝম, চারিদিকে জলে থই থই, হু হু সা সা করিয়া বহে পূবে হাওয়া। মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেই রকম কালো কালো পেজা তুলার মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাগজ গোজা, ভাঙা কপাটের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়? বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না, সে বিছানায় উঠিয়া বসে। শরীর দুর্ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে। সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে। ডাকে, ও অপু, একটু ওর দিকি। দুর্গাকে বলে, পাশে ফিরে শো তো দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দিকি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষমুখী শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি দুয়ার খুলিয়া বাহিরের দিকে উকি মারিয়া দেখিল বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক
কাঁপিয়া ওঠে। এইবার যদি পুরনো কোঠাটা। কে আছে? কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখন ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি দোরে বারবার ধাক্কা শুনিয়া আসিয়া দৌড় খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ, এ সময়? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি, একবার বড়ঠাকুরকে ডাকো দিকি, একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো। দুর্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছে, আবার যাচ্ছে, ম্যালেরিয়া জ্বর। কাল সন্ধে থেকে জ্বর বড্ড বেশি। তার ওপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড়ঠাকুরকে। তাহার চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও, আমি এখুনি ডেকে দিচ্ছি, চলো আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছেন কি না, দাঁড়াও আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়ি আসিলেন। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকছিল জ্যাঠামশায়? নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা। জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জ চলে যাও দিকি, শরৎ ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতে দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দুই একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস? কথা কনা, ও দিদি। দুর্গার সেই কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার
চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পর। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে। ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, আজ রোদ্দুর উঠেছে। দেখেছিস দিদি, এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনেই কোনো কথা বলিল না। অনেক দিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্র আলোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কি রে দিদি? সে দিদির মুখের আরো কাছে মুখ লইয়া গেল। সেরে উঠলে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন রাত কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে শরতের জমকালো রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। এই সময় তাহার স্ত্রীর উত্তেজিত সুর কানে গেল, ওগো এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া সকরুণ আবেগে বলিতেছে, ও দুর্গা, চা দিকি? ও মা, ভালো করে চা একবার। ও দুর্গা, একবার মা বলে ডাক। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো সরো দিকি সব। আহা, কেন সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কীয় প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো আমার কি হলো? মেয়ে কথা কয় না, চোখ চায় না কেন? দুর্গার পৃথিবীর আলোয় চোখ চাহিল না। আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। তিনি আসিয়া ও রোগী দেখিয়া বলিলেন, খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করেছে। ঠিক এই রকম একটা কেস হয়ে গেল সেদিন 10 ঘরায় মুখুজ্জেদের বাড়ি। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। পর্ব 17, আগমনীর সুর। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারি কৃষ্ণনগর যায়। কাহারও সঙ্গে তথায় তাহার পরিচয় ছিল না। শহর বাজার জায়গা, একটা না একটা কিছু উপায় হইবে, এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়াছিল। কিছুদিন থাকিবার পর সন্ধান পাইল যে শহরের উকিল কি জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসাবে চণ্ডীপাঠ করার কার্য প্রায়ই জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ বলিয়া যৎসামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল। অথচ কোথাও কিছু সুবিধা হয় না। সে পড়িল মহা বিপদে। অপরিচিত স্থান, একটা পয়সা দিয়া সাহায্য করে এমন কেহ নাই। খোরে বাজারের যে হোটেলটিতে ছিল
পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির একপাশে সে স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখোর লোক রাত্রিতে সেখানে আড্ডা জমায়। প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া এক একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটি টানিয়া লইয়া কে নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায়ই এরূপ হওয়াতে ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত একদিন তাহার একটু বচসা হইল। পরদিন প্রাতে তাহারা হরিসভার সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন, তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পর জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খোরে নদীর ধারে আসিয়া হরিহর অল্প একটু নির্জন স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটি কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয়ক গান করিয়াছিল। গোলার অধিকারী 1 টাকা প্রণামী দেয়। সেই টাকাটি ভাঙাইয়া কিছু পয়সা দিয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার গলা দিয়া যেন নামে না। মাত্র দিন 10 সম্বল রাখিয়া সে বাড়ি হইতে বাহির হইয়াছে। অদ্য প্রায় 2 মাসের উপর হইয়া গেল। এ পর্যন্ত 1 পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে। অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়াছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর খুলিয়া লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে, তাহা হরিহর বুঝিতে পারে। বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগীপাড়া হইতে একখানা বটতলার পদ্মে পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল। রোজ রোজ পড়ে। কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তাহার ভারী আমোদ হয়। হরিহর বলিল, বইখানা দাও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে। অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে, এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সেই বইখানা এনো কিন্তু বাবা এবার, অবিশ্যি অবিশ্যি। দুর্গার উঁচু নজর নাই। সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও 1 পাতা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা, কি করিয়া বাড়িতে সংসার চলিতেছে সেটাই এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্ব পরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রের মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় বিছানায় এপাশ ওপাশ করিতে লাগিল।
সকালে উঠিয়া সে আবার লক্ষ্যহীনভাবে ঘুরিতে লাগিল। একটু শুভযোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একটা কাজের সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে এক গ্রামে একজন বর্ধিষ্ণু মহাজন গৃহদেবতার পূজাপাঠ করিবার জন্য এমন একজন ব্রাহ্মণ খুঁজিতেছে যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে সে সেখানে গেল। বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন। আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়ারিতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিল, সেখান হইতেও 5 টাকা প্রণামী মিলিল। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লাল পাড় কাপড় পরিতে ভালোবাসে। তাহার জন্য বাছিয়া একখানা ভালো কাপড় ও ভালো দেখিয়া আলতা কয়েক পাতা কিনিল। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইলেন। গৃহস্থালীর টুকটাক 2-1টা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল। একটা কাঠের চাকি বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কাহারও সহিত দেখা হইল না। দেখা হইলেও সে উদ্বিগ্ন চিত্তে কাহারও দিকে বিশেষ লক্ষ্য না করিয়া হনহন করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঢুকিতে ঢুকিতে আপন মনে বলিল, উহ, দেখো কাণ্ডখানা! বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের ওপর। ভুবন কাকা কাটাবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঢুকিয়া অভ্যাস মতো আগ্রহের সুরে ডাকিল, ও মা দুর্গা, ও অপু! তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহিরে আসিল। হরিহর মৃদু হাসিয়া বলিল, বাড়ির সব ভালো তো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে ভারী পুটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্তভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা লাগিল না। তাহার কল্পনা স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই বুঝি ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি এনেছো বাবা আমার জন্যে? অমনি তাড়াতাড়ি হরিহর পুটুলি খুলিয়া মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপাখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঢুকিতে ঢুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছি এবার। পরে সতৃষ্ণ নয়নে চারিদিকে চাহিয়া নিরাশা মিশ্রিত স্বরে বলিল, কই হ্যাগা, অপু দুর্গা এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়া আর কোনো মতেই চাপিতে পারিল না। উচ্ছ্বসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল, ওগো দুর্গা কি আর আছে গো? মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে গো। তুমি এতদিন কোথায় ছিলে?
গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। আশমালির দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো এবারও রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশে আগমনীর আনন্দ সুর বাজিয়া ওঠে। নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। পথে পা দিয়া কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। পর্ব 18। এই নিশ্চিন্দিপুর। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়াছিল। চোখ বুজিয়া শুইয়া মায়ের সঙ্গে বাবার রাত্রে যেসব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী যাইতেছে। এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব। সকলে চেনে বা মানে। জিনিসপত্র সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পাইলে আজই যায়, একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবে বলিয়া সমস্ত ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ দিয়া দিল। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তপোষ, সিন্দুক, পিঁড়ি ঘরে অনেকগুলি ছিল। খবর পাইয়া এপাড়া ওপাড়া হইতে খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্দিপুরে দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা এবং কত অল্প খরচে এখানে সংসার চলে সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে তাহারা দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রীর সাবিত্রী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাপু আছেই বা কি দেশে যে থাকতে বলবো। তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পেতে থাকাও কোনো কাজের নয়। এ আমি নিজেকে দিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসব, যদি ভগবান দিন দেন। রানু কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। বলিল, হ্যাঁ রে অপু, তোরা কি এগা ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানু বিশ্বাস করে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানু অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবার। আসবি নে কখনো? রানুর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। সে বলিল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই। সে গা ছেড়ে তুই যাবি কি করে?
অপু বলিল, আমি কি করব, আমি তো আর বলিনি যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল, তোর জন্যে নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সারিয়ে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি নে তাতে? এবার রামনবমী, দোল, চড়ক পূজা ও গোষ্ঠবিহার অল্প দিনের পরে পরে পড়িল। প্রতি বৎসর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সেও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়ক মেলা বসে, তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোচলা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে মাঠ বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, রাক্ষসী নয়। গ্রামের একধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, কুশ্রী, গরিব, অসহায়। ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না। থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া আছে? সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বাহিরে আনিয়া ঢালিল। এক হাঁড়ি শুকনা আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। কত বছরের চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে, সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একটা সীতাহরণের পট দেখিস, যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পট, তাই তোর কিনতে হবে, আমি পারবো না, যা। কেন, রাম রাবণের যুদ্ধ একখানা কেন না? তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতি শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে সদ্য ফোটা ওরকলমি ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে কত খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো কি সে এসব লইয়া খেলা করিতে আসিবে না? চড়ক দেখিয়া নানা গায়ের চাষার ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন কোড়া শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে গোষ্ঠ বিহারে মেলা দেখিতে,
4-5 ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল। শোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাড়ি ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সায় তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠবিহার হয়? হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্দিপুর চলে যাই, না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাঁধা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন বিষাদে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, ওই বাঁশবন, সলতেখাগির আমবাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। ওই অমন নারিকেল গাছ, তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে। জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সে এখানে দেখিতেছে। জ্যোৎস্না রাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায়। ফুটফুটে জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া চুমকি ঝরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে। কতবার মনে হইয়াছে, কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দিপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরে, দাওয়ার পাশে, বনের ধারে অমন নারিকেল গাছ আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলিতে পারিবে? কদমতলায় সায়রের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি আছে, সোনাডাঙ্গার মাঠ আছে। এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছামিছি ছাড়িয়া যাওয়া? পর্ব 19 মনে পড়ে। দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিত জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের একটা ছোট মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে একটা কি জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল। নোনা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা যে কি তাহা বুঝিতে বাকি রহিল না। সেই ছোট্ট সোনার কৌটাটা। আর বছর যেটা শেষ ঠাকরুনদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই। কৌটাটা হাতে লইয়া অপু অনেকক্ষণ
অন্যমনস্কভাবে দাঁড়াইয়া রহিল। চৈত্র দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের শনশন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দৈপায়ন হ্রদে লুকায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুণ মধ্যাহ্নটা। একটু দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটাটাকে এক টান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিল। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া বৈশাখী মধ্যাহ্নের পরিপূর্ণ প্রখর রৌদ্র গাছপালায় পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি নে এবার। অপু বলিল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি, জানলি। আবার সেই চড়কতলার মাঠের ধার দিয়া রাস্তা, মেলার চিহ্নস্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে। কাহারা মাঠের একপাশে রাধিয়া খাইয়াছে, আগুনে কালো মাটির ঢেলা ও একপাশে কালিমাখা নতুন হাঁড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনের পৈতৃক ভিটা, ওই পাশের ভিটাতে সে সব ধুমধাম তো একেবারে শেষ হইয়া গিয়াছিলই। যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে তাহা চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল অপু হা করিয়া সেদিকে চাহিয়া রহিল। তারপরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আশারু যাইবার বাঁধা রাস্তার উপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ার মনে হইল, যা কিছু দারিদ্র, যা কিছু দীনতা হীনতা, যা কিছু অপমান, সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নবীন জীবনযাত্রা, নব সচ্ছলতা। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে অপু সেই আশায় বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়া হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে
সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ওই হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো, দুজন রেলের লোক একটা লোহার বাক্সের মতো দেখিতে, অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটিগুলি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটা লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটা লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের উপর চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল। তাহার বাবা কহিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাধিয়া খাইবার জোগাড় হইতেছে, আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের একটি বউ ও একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হা করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও চেঁচাইয়া লোকজনদের হটাইয়া দিতেছিল। ইস, কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! সামনের প্রকাণ্ড কালো মতো ধোঁয়া ওড়ানো গাড়িটাকেই তাহা হইলে ইঞ্জিন বলে। উহ, কি কাণ্ড! হবিবপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল, কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা, জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটি কি কৃপার পাত্র। আজিকার দিনে যে গাড়ি চড়িল না সে বাঁচিয়া থাকিবে কোন সুখে। হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে একদৃষ্টে চাহিয়া আছে। গাড়ি চলিল,
অদ্ভুত অপূর্ব ঝাঁকানি আর দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন। লোকজন, তামাকের গাঁট, হা করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান, সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলা শট করিয়া দুদিকের জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি। উহ, মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপ ঝাপ গাছপালা, উলুখড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় যাতা পেশার মতো একটানা একটা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা? সে আর দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল, সেদিন আর আজ। ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরে ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাকিয়া আসিয়া সোনাডাঙা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না। মা নয়, বাবা নয়, কেউ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিতে দুঃখিত নয়। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাঁশবনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত তাহার চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, তবু তাহা কি সে জানে না। কত কি মনে আসিল। অল্প কয়েক মুহূর্তের মধ্যে আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠাবাড়িটা, চালতে তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত নাম এটা স্বাদ। দিদি যেন এখনো এক দৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণেই তাহার মনের মধ্যকার অস্ফুরিত ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাহিল, আমি যাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই সে ভোলে নাই। বড় হইয়া নীলকুন্তলা সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার বড় ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত। হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বতসানু সমুদ্রের বিলীয়মান চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। অদূরে
অস্পষ্ট দেখিতে পাওয়া বনভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠায় অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা, তাহার হারানো স্মৃতি। অপু সেরে উঠলে, আমায় একদিন রেলগাড়ি দেখাবি? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে অস্পষ্ট হইতে হইতে শেষে একেবারে মিলাইয়া গেল। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অন্যান্য গল্প শুনতে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই হলো আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের একটি গল্প কথায়।